না বুঝলে প্রশ্ন করেন একটু। উপমান এবার কি? উপমান উপমিত আর একটা কি? রূপক। না, যা গোলাপ তাই ফুল এটা বলা যাবে না। গোলাপ নামের যে ফুল, যা গোলাপ কি কি লিখছে, যা গোলাপ তাই ফুল, এরকম যদি বেশবা করি না তাহলে তো ওটা সাধারণ কর্মধারা হয়ে যায় না? ওটা তো সাধারণ কর্মধারা না, ওটা নিজের মতো করে কি বেশবা করে নেবো? যে যে ঘর সেই জামাই, ঘর জামাই হবে নাকি? যে ঘর সেই জামাই, ঘর জামাই, উল্টা পাল্টা কি বেশবা করে নিয়ে গেলে হবে নাকি? নাসির স্যার কোন সময়? যেই নাসির সেই স্যার, সমান সমান নাসির স্যার হবে নাকি? ও আবার ব্যাসবক নির্ণয় করছে। নাসির স্যার ব্যাসবক কি? বাংলা ক্লাস নেয় যে স্যার, তাকে বলে নাসির স্যার। তাহলে উপমান উপমিত আর একটা কি? রূপক। না, সাধারণ কর্মধারা আছে, যেমন পণ্ডিত সাহেব, মূর্খ সাহেব, লুচ্ছা সাহেব। যিনি লুচ্ছা তিনি সাহেব, তারে কি কয়? লুচ্ছা সাহেব। আরে জজ সাহেব যদি সাধারণ কর্মধারা হইতে পারে তাহলে লুচ্ছা সাহেব হবে না কেন? বুঝছেন? পণ্ডিত সাহেব, মূর্খ সাহেব সব একই। আচ্ছা, উপমান উপমিত আর একটা কি? ভালো করে খেয়াল রাখবেন, কোনো কথা হবে না। এই উপমান, এই কথাটা স্বাভাবিক দৃষ্টিতে মনে রাখবেন, এই কথাটা সত্য। কথাটা কি? উপমান কথাটা মানে কি? এই কথাটা মনে রাখেন, এই কথাটা হলো সত্য বুঝাবে, মানে পূর্বপদ আর পরপদ মিলে যে একটা অর্থ প্রকাশ পাবে, এই কথাটা হবে সত্য। কথাটা কি? অর্থাৎ পূর্বপদ আর পরপদ মিলে একটা শব্দ থাকবে, শব্দটার অর্থটাই হবে কি? সত্য। লিখছেন? আচ্ছা দেখেন, কথাটা সত্য। আর একটা জিনিস দিয়ে অথবা মনে রাখতে পারি, পূর্বপদটা নাউন, পরপদটা কি? অ্যাডজেক্টিভ। এটা রেখে রাখলাম। এরপরে উপমিত কর্মধারায় কথাটা কি? মিথ্যা। এটা কি? মিথ্যা। অন্যভাবে চিনতে পারি, এটা উভয় পদ কি? নাউন। উভয় পদ কি? নাউন। রেইনকোট এর ব্যাস বাক্য কি? রেইন মানে কি? বৃষ্টি। রেইন, রেইন রোধক কোট, অর্থাৎ বৃষ্টি রোধক কোট, তাকে বলা হয় কি? রেইনকোট। বই আছে তো, দেয়া আছে না? বইয়ে দেই না এমন কিছু আছে? সবই দিছি। পরিমণির উদাহরণ দেই না? আচ্ছা দেখেন, তাহলে মিথ্যা। এখন রূপক কর্মধারায় চিনবেন কেমবে? ওটাও তো মিথ্যা। এই রূপক কর্মধারা এটাও কি? একটু ভালো করে খেয়াল রাখেন। এটা কি সত্য? এটা কি? উপমিত কি? রূপক কি? তাহলে দুইটা পার্থক্য কোথায়? ভেজাল লাগে না? আমার কথা, এটা তো উপমান তো বুঝে গেছি, কথাটা কি? সত্য। কিন্তু উপমিত মিথ্যা, রূপক কি? মিথ্যা। তাহলে পার্থক্য কোথায়? এই পার্থক্যটা মনে রাখতে হবে। এখানে উভয় পদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে, কিন্তু রূপক কর্মধারা সমাসে পূর্বপদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে না। বুঝছেন? তাহলে এটা মনে রাখেন, এটা কি? উভয় পদ, অর্থাৎ পূর্বপদ পরপদ, এটা বুঝাচ্ছি। উভয় পদ স্পর্শ করা, স্পর্শ করা বা চোখে দেখা যাবে, চোখে দেখা যাবে। এখন যদি প্রশ্ন করেন, স্যার যদি কেউ অন্ধ যদি পরীক্ষা দেয়, সে কি করবে? সে কিন্তু স্পর্শ করবে, তার চোখে দেখা লাগবে না। ঠিক আছে? তাহলে উভয় পদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে। আর এটা কি? এখানে 2 নাম্বার পয়েন্টটা মনে রাখবেন, এখানে পূর্বপদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে না। রূপক কর্মধারা সমাস চেনার উপায় কি? পূর্বপদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে না, কিন্তু পরপদ আপনি স্পর্শ করতে পারবেন, চোখেও দেখতে পারবেন, জড়াইয়া ধরতেও পারবেন, কোনো সমস্যা না। ঠিক আছে? এটা কি? পূর্বপদ স্পর্শ করা
বা চোখে দেখা যাবে, বা চোখে ও দেখা যাবে না, কিন্তু পরপদ কিন্তু স্পর্শ করা বা চোখে দেখা যাবে। আচ্ছা, এই দুইটা পার্থক্য ধরতে পারছেন? রূপক ও মিথ্যা, উপমিত ও মিথ্যা, দুইটা পার্থক্য কোথায়? ওই উপমিত কর্মসংস্থানে উভয় পদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে, আর এখানে শুধু কি পূর্বপদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে না, কিন্তু পরপদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে। এখন যদি রিটেন পরীক্ষা আসে, এগুলো তো এমনি আপনি প্রিলিতে বুঝতে পারলেন, তাহলে ব্যাস বাক্য যদি নির্ণয় করতে বলে বা ব্যাস বাক্য এখান থেকে আসতে পারে, তাহলে এখানে লেখেন ব্যাস বাক্যে ন্যায় কোথায় থাকবে? মাঝখানে। এখানে লেখেন ব্যাস বাক্যে ন্যায় মাঝখানে থাকবে। ব্যাস বাক্যে ন্যায়, ব্যাস বাক্যে ন্যায় কোথায় থাকবে? মাঝে থাকবে। ব্যাস বাক্যে ন্যায় মাঝে থাকবে। আর এখানে কি ব্যাস বাক্যে ন্যায় শেষে থাকবে যদি আপনি ব্যাস বাক্য করেন। 3 নম্বর পয়েন্ট, ব্যাস বাক্যে ন্যায় শেষে থাকবে। বুঝছেন? আর এটা কি এখানে ব্যাস বাক্যের মাঝখানে যখন ব্যাস বাক্য নির্ণয় করবেন কি বসাবেন? রূপ। এই একেবারে মাঝখানে বসাই দিলে আপনারা লিখে নেন, ব্যাস বাক্যের মাঝখানে কি থাকবে? রূপ বসাবেন। স্যার পরিমাণিত স্পর্শ করা যাবে, করেন আপনি, আগে শেখেন ব্যাস বাক্য ইজি, বুঝতে পারলেই হইলো। খেয়াল করেন, আবার বোঝার চেষ্টা করেন। উপমান মানে কি? সত্য, এটা মাথার ভিতরে নিবেন। আর যদি ব্যাস বাক্য নির্ণয় করা লাগে, ন্যায় কথাটা কোথায় থাকবে? অবশ্যই ন্যায় কথাটা মাঝখানে থাকবে, আর কিছু করার দরকার নাই। উপমান বাদ, উপমিত দা মিথ্যা কথা। আর উভয় পদ কি করা যাবে? স্পর্শ করা বা চোখে দেখা যাবে। আর এখানে ন্যায় কোথায় বসবে? শেষে থাকবে যদি ব্যাস বাক্য নির্ণয় করা লাগে। আগে আপনি তো আইডেন্টিফাই করবেন এটা উপমিত নাকি উপমান, যদি ধরতে পারেন তারপর না ব্যাস বাক্য করবেন। ন্যায়টা শেষে বসাই দিবেন যদি উপমিত হয়, বুঝছেন? আর যদি উপমান হয় তাহলে ন্যায়টা কই মেরে দিবেন? মাঝখানে, তাহলে তো ব্যাস বাক্য করা হয়ে গেল। আর রূপক কথাটা কি? মিথ্যা, কিন্তু পূর্বপদ স্পর্শ করা বা চোখে দেখা যাবে না। আর ব্যাস বাক্যের মাঝখানে কি বসাই দিবেন? শুধুই রূপ। ওকে, এবার মুছে ফেলুম আমি। এরপরে আমি শুধু অপশন দিব, আপনারা খালি টাস টাস খালি বলতে থাকবেন, মনে থাকবে কথা কন না কে? আচ্ছা, এবারে বলেন, সবচেয়ে সহজটা দিব। কি দিব? সহজটা। আস্তে আস্তে কি দিব? কঠিনটা দিব। কথাটা কি বলছি? মুখ চন্দ্র, এটি কোন সমাস? একটা একটা বলেন। এটা কি হবে? যারা আমরা অনলাইনে আছি কি বলতেছেন? সবাই বলতেছে উপমিত। আচ্ছা, মুখ চন্দ্র, আগে এই কথাটা ভাবেন, কথাটা সত্য না মিথ্যা? কথাটা মিথ্যা। যখন আপনি ধরে ফেলেন এটা কি মিথ্যা, তার মানে এটা উপমান তো হবে না, মাস্ট হয় রূপক না হয় কি উপমিত। এবার ভাবেন যেটা রূপক, কি বলছি প্রথমটা কি দেখা যাবে না, এই মুখ কি দেখা যায়? ধরা যায়? আদর করে না কি তুল তুলে গাল বলে না, কি সফট, তাহলে মুখ তো ধরাও যায় দেখাও যায়, এটা কি উপমিত? এটা তো রূপক হবেই না। তাই এখন যখন আপনি চিন্তা করতে পারলেন 100%, এটাকে এখন কি উপমিত। এখন আপনি ব্যাস বাক্য যদি লিখিত পরীক্ষায় বলে, আমি জানি উপমিত কর্মদ্বারা সমাসে ব্যাস বাক্যে ন্যায় কই থাকে? শেষে। ব্যাস বাক্য নির্ণয় করেন। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায় সমান সমান কি হলো? না, চাঁদের মতো মুখ হয় না, হয় না।
এখন একটা কনফিউশন প্রশ্ন ঠিক করে দেই, যত পরীক্ষা আসবে চাঁদ মুখ, চন্দ্রমুখ, মুখ চন্দ্র, চন্দ্রমুখ সব উপমিত কর্মধারয় সমাস। লিখে রাখুন সবাই, কান দিয়ে ভালো করে শুনে রাখুন। তথ্যসূত্র নবম দশম শ্রেণী বোর্ড বই 2021, তথ্যসূত্র বাংলা একাডেমি পরিমিত বাংলা ভাষা ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণ। এটা নিয়ে আগে ঝামেলা ছিল যে মুখ চন্দ্র, চন্দ্রমুখ, চাঁদ মুখ, এটা নিয়ে ভেজাল ছিল। এখন আর কোনো ভেজাল নাই, সব উপমিত। মনে রাখবেন সব কি, আমি লিখে দিচ্ছি, চন্দ্রমুখ, চাঁদমুখ, মুখ চন্দ্র, এই যা আছে সব কি, এগুলো সব উপমিত কর্মধারয় সমাস। তোমার আবার সোনামুখ চাইছে, পরীক্ষায় যা আসে এটা লেখো। চন্দ্রমুখী আবার বহুব্রী, ওটা বহুব্রী হয়ে যাবে চন্দ্রমুখী, ওটা এখানে আসবে না। আচ্ছা শোনেন, যদি পরীক্ষায় আসে, এটা বাজারের অনেক পুরাতন বই যা আছে সেখানে ভেজাল, এখানে স্যার স্পর্শ করা যায়, ওগুলা কোনো চলবে না নিয়ম। ডাইরেক্ট মুখস্থ কি, পরীক্ষায় যদি আসে চাঁদ মুখ, চন্দ্রমুখ, মুখ চন্দ্র, ডাইরেক্ট টিক দিয়ে বা চোখ কান বুঝে কি উপমিত, কোনো ব্যাখ্যা চলবে না, এখানে কোনো প্রশ্ন নাই। ওকে, তোমার কইছি যে মুখ থাকলেই উপমিত, কথা সোজা কথা বুঝে না। চাঁদ মুখ, চন্দ্রমুখ, মুখ চন্দ্র, এইগুলো তো পরীক্ষা আসবে, বা চাঁদ বদন যাই আসুক ডাইরেক্ট উপমিত। পরীক্ষা আসলে কি উপমিত, কারণ এটা তথ্যসূত্র কোথায়, নবম দশম শ্রেণী বোর্ড বই 2021 এবং বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ পরিমিত বাংলা ভাষা ব্যাকরণ, এগুলো ডাইরেক্ট সব কিসে দিছে, উপমিত, ডাইরেক্ট উপমিত। ওকে, আচ্ছা এবার একটু দেখেন, খেয়াল করেন, এবার আমি দিই তারপর বলেন। বিশাস সিন্ধু, এটা কোন সমাস? কেমনে বুঝলেন রূপক? দেখেন এটা রূপক কেমনে বুঝলাম, এই কথাটা তো মিথ্যা, দুঃখের সাগর হইতে পারে নাকি? এক কথা মিথ্যা, হয় উপমিত হবে নাই কি রূপক হবে। তার এবারে দেখি বিষাদ কি ধরা যায়? ধরা যাবে না, সুতরাং এটা কি রূপক। এটা কি ব্যাস বাক্য, কি হবে? বিষাদ রূপ সিন্ধু সমান সমান কি বিষাদ সিন্ধু। এরপরে বলেন কাজল কালো, এটা প্রাইমারি পরীক্ষা আসছিল। কাজল, তোমার কি ব্যাস বাক্য নির্ণয় করতে বলছি? এটা কোন কর্মধারয় সমাস? কাজল কালো। উপমান কেমনে বুঝলা? কই এই মাঝখানে কই নেই আছে? এইটার কথা যে স্যার আমরা ছোটবেলা থেকে জেনে আসছি কাজলের রংটা কি হয়, পিঙ্ক কালার থাকতে পারে, মেয়েরা তো ইদানিং কত ডিজিটাল হতে পারে, কিন্তু ওটা আমাদের দেখার টাইম নেই। আমরা ছোটবেলা থেকে জানি কি কথা না, কাজল লাগায় কেন লাগায়, নজর লাগবে, নজর। বেবি আছে না ছোট ছোট, তা বেবিদের উপরে এনে বড় একটা দেয়, ঠিক আছে, কাজে আবার পাউডারও মার্কেটে কেন দেয়, নজর লাগবে, নজর লাগবে সুন্দরী মেয়েদের। ওরা মার্কেটে শপিং করতে যাবে, এখানে বড় একটা কাজল মারিয়ে দিয়ে ওরা যাইবো, তাহলে নজর লাগবো না, ঠিক আছে। তার শুধু শুধু একটা ছোট বাচ্চারা এনে বড়টা মারে, বুঝছেন? তাহলে কাজল কলাটা কি উপমান, কথাটা সত্য। এখন সত্য ব্যাস বাক্য কি ন্যায় কই যাবে মাঝখানে, তা ব্যাস বাক্য কি হবে? কাজলের ন্যায় কালো সমান সমান কি কাজল কালো। আচ্ছা সিংহ পুরুষ, এটা কোন সমাস? সিংহ, সিংহ পুরুষ। এই কে কইলেন মিথ্যা কথা? সিংহ পুরুষ কোন সমাস? আচ্ছা সিংহ পুরুষ, আবার দিলাম কি, তাহলে পুরুষ সিংহ কোন সমাস? কারণ প্রথমটা বললাম পুরুষ সিংহ, দ্বিতীয়বার বললাম কি? খেয়াল রাখেন, আমার কথা শুনেন, আমি তো শিখিয়ে দিছি যদি সত্য হয় তাহলে উপমান, যদি না হয় কি উপমিত, না হয় কি। আচ্ছা এখানে বললাম পুরুষ সিংহ আর এখানে বললাম কি, জিনিস কি একই? এটা কি
আচ্ছা দেখি আমাদের অনলাইন কি বলে। অনলাইনে সবাই বলতেছে উপমিত, থ্যাংক ইউ। খেয়াল করেন, আগে বোঝার চেষ্টা করেন। পুরুষ সিংহ, এটা হলো পুরাতন বোর্ড বই দিয়েছে কি পুরুষ সিংহ, নতুন বোর্ড বই কি দেয়া আছে সিংহ পুরুষ, জিনিস একই। কথা হলো ডাহা মিথ্যা কথা। পুরুষ এই যে কয় না পুরুষ সিংহ, স্যার এখন মনে মনে ভাবতে পারেন স্যার এটা তো সত্য। স্যার পুরুষ ওই সিংহের ভিতরে তো লেডিসও আছে আবার জেন্টসও আছে, কিন্তু তুমি তো চেক করে দেখো নাই, বুঝছেন? এই যে পুরুষ সিংহ আবার হাসে, এই যে পুরুষ সিংহ এটা বলতে মানে পুরুষকে বুঝাইছে। ইতিহাসের পাতায় এরকম কোন সম্রাট ছিল যে সিংহের মতো কি শক্তিশালী, ওটার ওই জেন্টস আর লেডিস সিংহ ওইটা বুঝায় নাই, এটা বুঝেছে কি পুরুষের ক্ষেত্রে বোঝানো হয়েছে, এই জন্য এই কথাটা কি মিথ্যা কথা। আবার দেখেন সিংহ পুরুষ, এটা কি এটাও মিথ্যা কথা। দেখছেন কোন পুরুষে সিংহের মতো দেখছেন জীবনে? তা ডাহা কি ওই তো এলো সিংহের মধ্যে 5-6টা লেজ লাগবো, মাথা বড় লাগবে, চুল লাগবে বড় বড়, বুঝছেন? খেয়াল করেন, তার মানে কি এটা মিথ্যা কথা। যাই হোক, এটা ব্যাস বাক্য ওইরকমই, খালি ন্যায় কি করবেন শেষে। হাসতেছে। আচ্ছা গেল, এরপরে কোন জান পাখি কি হবে? কোন জান পাখি কি হবে? জান পাখি, এই কথা কানা, এটা কি রূপক? তুমি থাইমে আছো কেন? এটা কি রূপক? কেমনে বুঝলো এটা রূপক? জান কি ছোঁয়া যায় না? এই ছেলেরা কাজ জান কি ধরা যায় না? এই আপনারা জান ধরেন নাই? ওই মাথা রাখা জি স্যার, ও এরকম কইতেছে জি স্যার, ও জান তো ধরছে। ঠিক আছে, এখন এখানে জান পাখি আপনি যদি বলেন স্যার জান তো টাচ করা যায়, স্পর্শ করা যায়, জড়িয়েও ধরা যায়, সেক্ষেত্রে আবার কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, ওই ভাবা যাবে না। এখানে জান মানে অরিজিনাল, যেটা বের হয়ে গেলে আমরা আর বাঁচবো না, এই জন্য এটা কি এটা রূপক। ভাই সেটা আমার জান জানে, ও তানভীর রহমান বলছে সেটা আমার জান জানে, সে জান ধরতে পারবে কি পারবে না সেটা ওর জান জানে, সে যদি অনুমতি দেয় তাহলে ধরতে পারবে না পারবে না। আচ্ছা যাই হোক, পরীক্ষায় যদি আসে জান পাখি পরাণ পাখি, যাই আসুক, তাহলে পরাণ পাখিও আসতে পারে, জান পাখিও আসতে পারে। যাই আসুক, পরাণ পাখি হোক আর জান পাখি হোক, এটা হলো রূপক কর্মধারয় সমাস। বুঝে নিতে হবে জান পরাণ এটা হলো অরিজিনাল জিনিস, যেটা বের হয়ে গেলে আমরা আর বাঁচবো না, এটা ধরা ছোঁয়া যায় না। সুতরাং এটা হলো রূপক কর্মধারয় সমাস। বেশ বাক্যের মাঝখানে শুধু কি মানে দেবেন? রূপ। হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা এবার দেখি কোন ফুল কুমারী, কি বললাম? ফুল কুমারী, এটা পরীক্ষায় আসছে। ফুল কুমারী কি হবে? ফুল কুমারী এটা ব্যাস বাক্য একটু অন্য ধরনের। ফুল কুমারী কথাটা কি কথা কান না কেন স্যার? ময়না পাখি কি সমাস? ওটা তো কর্মধারয় সমাস। ময়না পাখি বলতে কটা পাখি বোঝাচ্ছে? ময়না নামের যে পাখি তাকে কি বলি? ময়না পাখি হোক, টিয়া পাখি হোক, আর কাউয়া পাখি হোক, যে পাখি হোক ওটাই কি? আচ্ছা এই যে ফুল কুমারী, এটা ব্যাস বাক্য কিন্তু কুমারী ফুলের ন্যায়। ব্যাস বাক্যটা কি হবে? কুমারী ফুলের ন্যায়। আবার ফুল রূপ কুমারী মাইরেন না, এটা উপমিত কুমারী ফুলের ন্যায়। আমরা উপমিত গেল উপমিত। আচ্ছা এবার কিছু উপমান কর্মধারয় সমাসের উদাহরণ আমরা একটু দেখাই দিই। ওকে, দেখান লাগবে না, এগুলো এমনি পারবেন। পারবেন না? এই উপমান উপমিত রূপকের তিনটে নিয়ে কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন, আবার বুঝাবো। ও আর একটু ধরে দেখবো? আচ্ছা 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 দেখতেছি দেখতেছি, দাঁড়ান। ইস্পাত কঠিন,
ইস্পাত কঠিন, এটা কোন সমাস? ইস্পাত কঠিন। ইস্পাত কঠিন কোন সমাস? কথা বলা যাবে না, এরপর কিন্তু আমাদের আরো সমাস আছে, আছে না? কেবল দুইটা শেষ করলাম। আচ্ছা, ইস্পাত কঠিন কোন সমাস? উপমান। কেমনে বুঝলেন? কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা হলো সত্য। সুতরাং যদি সত্য, কেন আমরা জানি ইস্পাত কি কঠিন, সুতরাং এটা কি সত্য কথা। এটা কি হবে? পরীক্ষা আসলো হরিণ চপল, কি আসলো? হরিণ চপল। হরিণ চপল কি হয়? এ কথাটাও তো সত্য কথা। হরিণ চপল সত্য কথা না? হরিণের মতো তো অনেক চপল চঞ্চল তো হতে পারে, এটা কথাটা তো সত্য। ঠিক আছে, কোন না এটা আবার মনের মানুষ, মনের মানুষ, এটা তো তৎপুরুষ সমাস না, ওটা তো ব্যাস বাক্য নির্ণয় করলেন, ওটা ব্যাস বাক্য নির্ণয় করছেন। মনের মানুষ, মনের মানুষ, কলের গাড়ি, কলের গাড়ি, ওটা হলো তৎপুরুষ সমাস, ওটা উপমান। হরিণের ন্যায় চপল মানে চঞ্চল, দ্রুতগামী দৌড়ায় যে, ছটফটে। আচ্ছা, আমরা কর্মধারায় শিখলাম সাধারণ কর্মধারায় কোনটা তাইলে? অর্থাৎ এই কর্মধারায় সমাস এই যে কটা, অর্থাৎ মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক, এই কর্মধারায় যে উদাহরণগুলো আছে বাদে বাকি যা আছে সব কি সাধারণ কর্মধারায় সমাস। যেমন জজ সাহেব, পণ্ডিত সাহেব, মূর্খ সাহেব, যত আছে সব কি সাধারণ কর্মধারায় সমাস। লেখেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। স্যার উপমেয় কি? ওমর খোদা, একটু দেখেন তো। ভ্রমর, কৃষ্ণ, কেশ। খেয়াল করেন, প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় কি উপমেয়। ভাই একটু শুনে রাখেন, এই হলো উপমেয়। মাহমুদুল হাসান, কেশটা কি? এই কেশটা হলো উপমেয়। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে, এখানে প্রত্যক্ষ বস্তু কোনটা? কেশ মানে কি চুল। তাহলে প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে পরোক্ষ বস্তু কোনটা? এখানে ভ্রমর। তাহলে প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় কি উপমেয়, আর এই পরোক্ষ বস্তুটিকে বলা হয় কি উপমান। তাহলে মানে ভ্রমর কেশ, এই ভ্রমর কৃষ্ণ যদি এতটুকু দেয়া থাকে তা সেটা হবে উপমান কর্মধারায় সমাস। আর এই উপমান আর উপমেয়ের মাঝখানে যে একটা শব্দ আছে কি কৃষ্ণ, এটাকে বলা হয় সাধারণ ধর্ম। হয়ে গেল। তাহলে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটি কি উপমেয়, আর পরোক্ষ কোনটা? বুঝছেন? তোমার নাম জান কি? সাইফুলের চোখ দুইটা পরিমণির মতো চোখের। তার এই যে সাইফুলের যে চোখ দুইটা কি উপমান না উপমেয়? উপমেয়। তুলনা করছি কার সাথে? পরিমণির চোখের সাথে। তাহলে ওইটা কি মা? তোমার হাতাতে কানাকানি পড়াইছি। আচ্ছা, এবারে লেখেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস দ্রুত লেখেন। আচ্ছা, এই তৎপুরুষ সমাস জানতে হলে আমাদের বিভক্তি জানা লাগবে, অর্থাৎ পুরাতন যে বিভক্তিগুলো আছে। ও ভালো কথা, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, না তৎপুরুষ সমাস না, দ্বিগু কর্মধারায়। কারণ কর্মধারায় সমাসের ভিতরে প্রকারভেদের ভিতরে আরেকটা আছে, নাম কি দ্বিগু কর্মধারায়। সাধারণ কর্মধারার ভিতরে কয়েকটা পার্ট আছে, এর ভিতরে একটা পার্ট কি দ্বিগু কর্মধারায়। তাহলে আমরা দ্বিগু কর্মধারায় শিখবো, তৎপুরুষ পরে শিখবো। দ্বিগু কর্মধারায় নবম দশম শ্রেণী বোর্ড বই 2021 সাধারণ কর্মধারার ভিতরে একটা পার্ট আছে, নাম কি দ্বিগু কর্মধারায় সমাস। লিখছেন? কি লিখছেন? দ্বিগু কর্মধারা। তা দ্বিগু কর্মধারাটা কি? আমরা পুরাতন প্রথাগত ব্যাকরণ অনুসারে যেটা জানতাম কর্মধারায় সমাস, ওটাই বর্তমান লেটেস্ট ভার্সন কি দ্বিগু কর্মধারা। এখন নাম কি দ্বিগু কর্মধারায়। চেনার উপায়, পূর্ব পদে সংখ্যা থাকবে, পূর্ব পদে সংখ্যা থাকবে, আর পরপদ নাউন হবে। পূর্বপদ সংখ্যা থাকবে এবং পরপদ নাউন হবে। রুবেল মিয়া লিখছে, স্যার সাহিত্যের সকল রস আপনার মাঝে পাওয়া যায়।
আপনি সাহিত্য ক্লাস থাকলে আরো বেশি মজা। আসা নিব আর একদিন শ্রীকৃষ্ণ কীর্তন হয়ে যাবে, নিব আর একদিন। এই মাসে তো শেষের দিক দিয়ে ক্লাস আছে না আমার সাথে, ওই একদিন মাইরে দেবো শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে হবে। তাহলে দ্বিগু কর্মধারয় সমাসে কি পূর্বপদ কি সংখ্যা হবে আর পরপদ কি নাউন হবে। এটা হলো দ্বিগু সমাস, দ্বিগু কর্মধারয় সমাস চেনার উপায়। 2 নম্বর পয়েন্ট, ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে। ব্যাস বাক্যের শেষে কি থাকবে? ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে। লেখেন, নয়ন পদ্ম ও হৃদয় পদ্ম বলেন, পরে বলি, এইটা লেখেন আগে। পূর্ব পদে কি থাকবে? পরপদ কি হবে? নাউন হবে। এটার নাম কি? দ্বিগু কর্মধারয় সমাস। একটা উদাহরণ বলেন। সৌরাস্তার মরে গেছে কখনো? ওরে বাবা, 7 সমুদ্র। কি লিখছে? 7 সমুদ্র। দেখেন 7 কি, আমি বলছি চেনার উপায় কি, পূর্বপদটা কি থাকবে? পরপদ নাউন হবে, সমুদ্র কি নাউন, 7 কি সংখ্যা। যদি ব্যাস বাক্য নির্ণয় করা লাগে, ব্যাস বাক্যের শেষে কি থাকবে? সমাহার থাকবে। নিয়ম, তার ব্যাস বাক্য কি হবে? 7 সমুদ্রের সমাহার। দেখেন মিলান, পূর্ব পদের সংখ্যা থাকবে, এই 7 পূর্বপদটা সংখ্যা, পরপদ নাউন হবে, সমুদ্র কি নাউন, আর ব্যাস বাক্যের শেষে কি থাকবে? সমাহার থাকবে। তাহলে 7 সমুদ্রের সমাহার, ব্যাস বাক্যের শেষে সমাহার, সংখ্যার সাথে মিলছে? লিখছেন? দেখছেন নাজমুল খান আলামিন কি লিখছে? হালায় তো উচ্চারণই ঠিক মতো পারে না, দ রে দ উচ্চারণ করে কর্মধারয় বলার সময়। এইটা কাডা। ও মনু, তুমি কাডা। বেশি পণ্ডিত গুলার ওদের কিছুই হয় না জীবনে, এরকম তো থাকবে, দেখবে না? আপনি দেখবেন যখন নায়ক সালমান খান বলেন আর শাহরুখ খান বলেন, পিছনে বসে কেন কারে লাগে হিজরা, এই বলে না মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে মানুষ কটূক্তি করে না? করে। আর আমি তো একটা সুনুপুটি, আর আমি কি সুনুপুটি, বুঝছেন? ওরকম 2-1 এরকম ভাইরাস থাকবে, ওটা আমাদের যদি ওদিকে তাকাই, আপনি মনে রাখবেন, যখনই মনে রাখবেন আপনার পিছনে কেউ লাগছে, তখনই মনে করেন আপনি কি টপে উঠে গেছেন, তখন আপনি কি টপে উঠে, তখন আপনার পিছনে কি লোক লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা যদি বলে চৌচালা, এটা কিন্তু আবার কি হবে না? যদি বলে চৌচালা, এটা কি? এটা কিন্তু দ্বিগু হবে না, এটা আবার বহুব্রী সমাস। ব্যতিক্রম গুলো আমার শেষে আমরা লিখিয়ে দিব। যাই হোক, যদি বলে ত্রিভুজ, চতুর্ভুজ কিন্তু আবার না, চতুর্ভুজ আবার বহুব্রী। চতুর্ভুজ কি? নবম দশম শ্রেণী বোর্ড বই 2021 ফলো করতে হবে, কারণ সেখানে আবার চতুর্ভুজ দিয়ে রাখেছে কি বহুব্রী সমাস। মনে রাখবেন, ত্রিভুজ যদি আসে, ত্রিভুজ কি দ্বিগু কর্মধারায়, এটা হলো দ্বিগু কর্মধারায়। আর যদি বলে চতুর্ভুজ, তাহলে কি হবে? একই জিনিস, কিছুই করার নাই, এটা হবে কি? এটা হলো বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রী। এটা হলো সংখ্যাবাচক বহুব্রী। তথ্যসূত্র নবম দশম শ্রেণী বোর্ড বই 2021 মনে থাকবে। কোনটা? 4 ভুজ জার, কারণ ব্যাস বাক্যের শেষে কি থাকবে? জার থাকবে। 4 ভুজ জার সমান সমান কি চতুর্ভুজ, কিন্তু এটা কি ত্রিভুজ কি 3 বাহুর সমাহার সমান সমান কি ত্রিভুজ। ব্যাখ্যা দরকার নাই, যেহেতু দিছে নবম দশম শ্রেণী বোর্ড বই 2021, ঠিক দিয়ে আসবো কিসে? এটা দিব সংখ্যাবাচক বহুব্রী, এটা কি দ্বিগু কর্মধারায়। যাই হোক, দ্বিগু কর্মধারায় এরকম অনেক আছে, 7 সমুদ্র, পঞ্চনদী, যত আসে এগুলো সব কি, অর্থাৎ দ্বিগু সমাসটাই এখন কই ঢুকে গেছে? দ্বিগু কর্মধারায় নামে ঢুকে গেছে। এরপর আমরা শিখবো তৎপুরুষ সমাস। লেখেন চেনার উপায়, সব পড়াবো আজকে, সব 3 তার যে যন্ত্রের, এটা তৎপুরুষ সমাস
অসিপুরুষকে মূর্ধন্য লেখেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস চেনার উপায় 1 নম্বর লেখেন, তাড়াতাড়ি লেখেন। কি লিখবেন? আমি যা বলবো। 1 নম্বর লেখেন, পূর্বপদের বিভক্তি লোপ পাবে। পূর্বপদের বিভক্তি লোপ পাবে। পূর্বপদের বিভক্তি লোপ পাবে। পূর্বপদের কি? তৎপুরুষ সমাস হলো 9 প্রকার। তৎপুরুষ সমাস কত প্রকার? 9 প্রকার আসতে পারে, লিখে রাখেন। কিছুদিন আগে পরীক্ষা আসছে যে বহুব্রী সমাস কয় প্রকার, তাই এখানেও আসতে পারে তৎপুরুষ সমাস কয় প্রকার। কি লিখবেন? 9 প্রকার। আর তৎপুরুষ সমাস 9 প্রকার, তার ভিতরে প্রথম চেনার উপায়ে পূর্বপদের বিভক্তিটা কি পাবে। আর এখানে বিভক্তি প্রথাগত ব্যাকরণ অনুসারে বিভক্তি হলো কত প্রকার? 2 প্রকার ছিল। বিভক্তি হলো 2 প্রকার ছিল প্রথাগত ব্যাকরণ অনুসারে। সেখানে 1 নম্বরে কি বিভক্তি 2 প্রকার, নামপদ। এই নামপদ আর একটা হলো ক্রিয়াপদ। তাই এই নামপদ আবার কত প্রকার? 7 প্রকার। এই 7 প্রকারের ভিতরে আমাদের সমাসের ক্ষেত্রে লাগবে কয় প্রকার? 6 প্রকার লাগবে। তার দ্বিতীয় তৎপুরুষ সমাস 1 নম্বরে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি কি কি? কে, রে। একটা উদাহরণ বলেন। আরে না, দ্বিতীয় তৎপুরুষ সমাস একটা উদাহরণ বলেন। আচ্ছা দেখেন, বই পড়া। বই পড়া এটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। ব্যাস বাক্য নির্ণয় করেন। বইকে পড়া। বইকে পড়া সমান কি? বই পড়া। তাহলে এখানে পূর্বপদ কোনটা? বই। এখানে কোন বিভক্তি লোপ পেয়েছে? কে বিভক্তি। আমি বলেছি পূর্বপদের বিভক্তি লোপ পাবে, ঠিক আছে। তাহলে বইকে পড়া সমান কি? বই পড়া। পূর্বপদের বিভক্তি লোপ পাবে, সেটাই কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। লিখছেন রথ দেখা। পরীক্ষা আছে বউ দেখা, কি হবে? বউকে দেখা, একই তো জিনিস। স্বামী দেখা, স্বামীকে দেখা, একই তো জিনিস। তারা তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় বিভক্তি কি কি? দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক। তৃতীয় বিভক্তি হলো দ্বারা, দিয়া, কর্তৃক। একটা উদাহরণ বলেন। শিশির সিক্ত। শিশির দ্বারা সিক্ত সমান কি? শিশির সিক্ত। তার কি হবে? শিশির দ্বারা, শিশির দ্বারা সিক্ত সমান কি? শিশির সিক্ত। কলা বেচা হবে না কেন? কলাকে বেচা সমান কি? কলা বেচা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। হ্যাঁ, ব্যাস বাক্য। আচ্ছা, শিশির সিক্ত মানে কি? শিশির দ্বারা সিক্ত সমান কি? শিশির সিক্ত। এই যে দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটাই কি? তৃতীয় তৎপুরুষ সমাস। আসল কথা কি খেয়াল করেন যে আপনাদের এই যে তৎপুরুষ সমাসগুলো উদাহরণগুলো পড়তে হবে, না নতুবা কিন্তু মনে থাকবে না। আমাদের উদাহরণগুলো যদি বারবার পড়ি তাহলে মনে থাকবে। পরীক্ষা আসলো মধু মাখা, কি হবে? মধু দিয়ে মাখা। আচ্ছা, তৃতীয় গেল। চতুর্থী কি? এখানে একটু সমস্যা আছে অনেকের। চতুর্থী বিভক্তি বা চতুর্থ তৎপুরুষ সমাস। কে, রে, জন্য, নিমিত্ত। এবার একটু খেয়াল করেন, কারকের দিকে চলে যায়। যেমন আমরা জানি সম্প্রদান কারক, প্রথাগত ব্যাকরণের সম্প্রদান কারক আছে একটা। কাউকে কোনো কিছু যদি নিঃস্বার্থ ভাবে দিয়ে দেয়া বোঝায়, সেক্ষেত্রে গ্রহিতাটা কি? সম্প্রদান কারক। গ্রহিতা যে নিবে সে কি? সম্প্রদান কারক। আর একটা হলো যদি কোনো ভালো কাজের উদ্দেশ্য বোঝায়, সেটাও কি? সম্প্রদান কারক হয়। যেমন তিনি হজে গেলেন, এটা কি ভালো কাজ না? দেশের জন্য সেবা করা, এটা কি ভালো কাজ না? যদি ভালো কাজের উদ্দেশ্য বোঝায় তাহলেও সেটা কি? সম্প্রদান কারক। ওই সম্প্রদান কারকটাই কি হবে? চতুর্থী তৎপুরুষের সমাসের ক্ষেত্রে মিল আছে। এজন্য এই তৎপুরুষ সমাসটাকে আরেকটা সমাসের আরেকটা নাম হলো কি? কারক লুপী সমাস। পরীক্ষা আসছে কি? দেবদত্ত। দেবকে দত্ত, এটা কি সম্প্রদান না? কথা কান না কেন? দেবতার যে পুজো করাটা কি? ওই যে একজনে লিখেছে হজ যাত্রা, কি হবে? ব্যক্তি অর্থ
বসতের জন্য ব্যক্তিগত চতুর্থ তৎপুরুষ সমাস হতে পারে, পারে না? বসতের জন্য বাড়ি সমান সমান কি বসত বাড়ি। আচ্ছা কি যেন বললো, হজ যাত্রা। হজ, হজ বানানটা খেয়াল করবেন, কখনো বফলা হবে না। হ্যাঁ, কোনো বর্গীয় জ নিচে বফলা হবে না। দেবকে দত্ত সমান সমান কি দেব দত্ত। এরপর দেখেন কি লিখছে, গরু ভক্ত। এটা কোনো কথা না, গুরু ভক্ত। গরুকে ভক্ত তাহলে তো না, গরু ভক্ত যদি হয় তাহলে হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। গরু ভক্ত যদি হয় তাহলে গরুকে ভক্ত, তাহলে কি গরু ভক্ত, তাহলে হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর যদি বলে গুরু ভক্ত তাহলে কোনটা, সোষের নিমিত্তে কাগজ, সোষ কাগজ। আচ্ছা হজ যাত্রা কি হবে, হজের নিমিত্তে যাত্রা বা হজের জন্য যাত্রা সমান সমান কি হজ যাত্রা। তার জন্য নিমিত্ত বুঝালে, নিমিত্ত আর জন্য কিন্তু সেম। জন্য হলো আমাদের তদ্ভব শব্দ, মানে দেশি তদ্ভব শব্দ, আর এর সাধু শব্দ কি নিমিত্ত, জিনিস কিন্তু এক। তা হজের জন্য যাত্রা হজ যাত্রা, হজের নিমিত্ত একই জিনিস কিন্তু যাত্রা। বসত বাড়ি, শিশু বিভাগ, শিশুদের জন্য বিভাগ, শিশু বিভাগ। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয় সমান সমান কি বিয়ে পাগলা কি হয়। আচ্ছা হয়ে গেল। আচ্ছা পঞ্চমী সহজ কিন্তু দ্রুত বলেন, পঞ্চমী কি হতে থেকে চে। আচ্ছা ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত। স্কুল পালানো, স্কুল থেকে পালানো। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, হতে থেকে সে ঘর, ঘর ছাড়া। জেল মুক্ত, জেল থেকে মুক্ত। বউ মুক্ত, বউ হতে মুক্ত, বউ যদি বেশি জ্বালাকায় বাইসে গেছি যন্ত্র থেকে মুক্ত। আচ্ছা তাহলে ঋণ মুক্ত, স্কুল ফেরত, দল ছুট, দল থেকে ছুট, দল ছাড়া। জেল মুক্ত, আঘাত থেকে ঘোরা। হয়ে গেল। ষষ্ঠী তৎপুরুষ সমাস কি র এর, তাহলে কি হবে র এর ষষ্ঠী তৎপুরুষ সমাস। উদাহরণ বলেন। ষষ্ঠী তৎপুরুষ সমাস, শ্বশুর বাড়ি অথবা মামা বাড়ি, পাট ক্ষেত। হাসি 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 কি লিখছে, পাট খাত লিখছে। কথা বল না, কোন সমাস? দেখেন আমার কথা শুনেন, এই পাট ক্ষেত শব্দটা লিখছি কেন জানেন? ক্ষেত বানান শিখানোর জন্য। কারণ আমরা অনেকে ক্ষেত বানান এই খিও দিয়ে লিখি, এটা কিন্তু ভুল। এই জন্য বানানটা যাতে মনে থাকে, এই জন্য ক্ষেত বানান ক্ষয়কার খেয়ে তো ক্ষেত, বুঝছেন? এই ক্ষেত বানানটা অনেকে ভুল করেন, এই জন্য কিন্তু শব্দটা লিখে দিয়েছি যাতে আপনাদের মনে থাকে। আচ্ছা মামা বাড়ি, ব্যাস বাক্য কি মামার বাড়ি। দেখেন এই পূর্বপদের অবিভক্তি আছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওই যে রাজপুত্র রাজার পুত্র, শ্বশুর বাড়ি শ্বশুরের বাড়ি, ঠিক আছে। তারপর কি পাট ক্ষেত কি হবে পাঠের, হ্যাঁ এই র এর, তাহলে ষষ্ঠী গেল। এবার সপ্তমী বিভক্তি কি এ অ তে এতে। যেমন গাছ পাকা কি হবে, যদি বলি গাছ পাকা, গাছ পাকা। এরপর যদি বলি দিবা নিদ্রা, দিবা নিদ্রা। আচ্ছা গাছ পাকা ব্যাস বাক্য কি হবে গাছে পাকা, গাছে পাকা। দিবা নিদ্রা কি হবে দিবায় নিদ্রা। তা দেখেন এই গাছে এ বিভক্তি, দিবায় অন্ত্যেষ্টিয়া, তার মানে এ অ তে এতে। বিশ্ববিখ্যাত, বিশ্বে বিখ্যাত সমান সমান কি বিশ্বে বিখ্যাত। হয়ে গেল। আমাদের বিরতি কয়টা 50, তাহলে আর তো অনেক সময় আছে তাই না? আমরা তৎপুরুষ সমাস। আচ্ছা কে জানে বলেছিল সুপসুপা তৎপুরুষ, একজনে বলেছে আর সুপসুপা কি, এগুলো পরীক্ষায় আসে না, তারপরে শিখাচ্ছি।
সুপসুপা তৎপুরুষ, এগুলো আধুনিক বাংলায় এই সুপসুপা নামে কোনো তৎপুরুষ সমাস নেই। এর মানে তো বুঝি না। এই যে দেখেন সুপসুপা মানে কি? অভূতপূর্ব, ভূতপূর্ব, ভূতপূর্ব, অশ্রুতপূর্ব, অশ্রুত, অর্থাৎ পরীক্ষায় যদি কোনো চাকরি পরীক্ষা আসে, আশা করি আসবে না, যদি আসে আপনি যে চারটা অপশন থাকবে দেখবেন এই শেষে পূর্ব থাকবে, ভূতপূর্ব, অশ্রুতপূর্ব, প্রত্যেকটা শব্দের শেষে কি থাকবে? পূর্ব কথাটি থাকবে। এখানে লেখেন চেনার উপায়, যে শব্দে মানে পরপদে পূর্ব কথাটি থাকবে, চেনার উপায় লেখেন। পূর্বপদ না, সুপসুপা তৎপুরুষ সমাস চেনার উপায় লেখেন, পরপদে পূর্ব কথাটি থাকবে। অজ্ঞাতপূর্ব, অদৃষ্টপূর্ব, অজ্ঞাতপূর্ব, অজ্ঞাতপূর্ব, অদৃষ্টপূর্ব, অদৃষ্ট পূর্ব। চেনার উপায় হলো পরপদে কি থাকবে? পূর্ব কথাটি থাকবে। ত্রিভুজ হলো দ্বিগু কর্মধারায় সমাস, বলে দিলাম। ত্রিভুজটা কি? দ্বিগু কর্মধারায়, লিখছেন? আচ্ছা, এরপর শিখবো উপপদ তৎপুরুষ সমাস। এটা বুঝছেন সবাই? পরীক্ষা আসবে, শুধু পরপদে যদি দেখি আমরা পূর্ব কথা থাকে, ওটাই টিক দিয়ে চলে আসবো কিসে? সুপসুপা। এগুলো বেশ বাক আছে, পূর্বে ভূতে, ভূতে পূর্ব, এরকম। আচ্ছা, এরপরে কি? উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ বর্তমানে আধুনিক ব্যাকরণে নেই, পুরাতন ব্যাকরণে আছে, আসতে পারে। চেনার উপায় লেখেন, এক কথায় প্রকাশের মতো। দ্রুত লেখেন, উপপদ তৎপুরুষ সমাস দ্রুত লিখবেন। কি লিখবেন? এক কথায় প্রকাশের মতো, অর্থাৎ পরীক্ষার হলো চারটা অপশনের ভিতরে যেটাই দেখবেন এক কথায় প্রকাশ করা যায় ওইটাই কি? উপপদ তৎপুরুষ সমাস। যেমন পঙ্কজ, এটা কি এক কথায় প্রকাশ করা যায় না? খেচর, এটা কি এক কথায় প্রকাশ করা যায় না? লেখেন পঙ্কজ, খেচর। কুম্ভকার, পকেটমার, প্রিয়ংবদা, প্রিয়ংবদা, বদা, প্রিয়ংবদা, পকেটমার, কুম্ভকার, কুম্ভকারে যে কুম্ভকার, যে কুম্ভকার বলতো যে হাড়ি পাতিল বানায়, কুমার, কুমার, কুম্ভকার। লিখছেন খেচর, ছেলে ধরা, হরবোলা, হরবোলা, এটা আসতে পারে, হরবোলা, হরবোলা, যে নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে তাকে কি বলে? ত্রিভুজ কিভাবে দীর্ঘ হয়? এগুলো কথা, তিন বাহু সমাহার কেমনি হয়? আচ্ছা, ওদিকে তাকানো যাবে না, আমরা পড়ি, ঠিক আছে? আচ্ছা, লিখছেন, কি লিখলেন? হরবোলা, যে নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে তাকে আমরা কি বলি? এটা এক কথায় প্রকাশ করা যায়। এটা অর্থাৎ পরীক্ষার হলে চারটা অপশনের ভিতরে যেটা দেখবেন এক কথায় প্রকাশ করা যাবে ওটাই কি? উপপদ তৎপুরুষ সমাস। লিখছেন? এরপরে কি আসে? বহুব্রীহি সমাস। নৈয়ার্থক তৎপুরুষ সমাস, এটা শেষে শিখবো আমরা, পার্থক্য বুঝাবো যখন, তখন শিখবো। ওকে, পার্থক্য বুঝে দেবো। এবার আমরা শিখবো কি? সবচেয়ে কঠিন একটা সমাস। আচ্ছা, সময় আছে কত আমাদের? 10 মিনিট। আচ্ছা, বহুব্রীহিটা আমরা বিরতির পরে শিখি, কারণ এটা বড় তো, আমরা তাকে অব্যয় ভাবটা শিখে আসি। ওকে, শিখাবো তো শেষে, কারণ নৈয়ার্থক তৎপুরুষ সমাস, নৈয়ার্থক বহুব্রীহি আছে না, এই দুটি এক জায়গায় শিখাবো, তাহলে মনে থাকবে বেশি। আচ্ছা, আমরা একটু অব্যয়ভাব সমাসটা দেখে আসি, ওটাও দেখাবো শেষে, ওটাও দেখাবো। অব্যয়ভাব সমাস, এটা আধুনিক ব্যাকরণে নেই, তারপর খেয়াল রাখতে হবে। স্যার, অব্যয়ভাব সমাস আলোচনা হয়ে গেছে, কখন করলাম? আচ্ছা, দেখেন, আচ্ছা, অব্যয় পদ জিনিসটা কি এটাকে জানতে হবে।
অব্যয় জিনিসটা হলো যে শব্দটা আমরা ছোটবেলা থেকে জানি, যার কোনো ব্যয় নাই। এটা আবার কি? যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যেরকম আছে সেরকমই থাকে, সেটাই কি অব্যয়। যে শব্দটির কোনো কি পুরুষ ও স্ত্রীবাচক নির্ণয় করা যাবে না, অর্থাৎ এটা কি পুরুষ নাকি মহিলা এটা নির্ণয় করা যাবে না। এক বচন এবং বহু বচন নির্ণয় করা যাবে না, এটার নামই কি অব্যয়ভাব সমাস। মনে রাখবেন অব্যয় পদ কোনগুলো? আমরা যে উপসর্গগুলো শিখি না, পুরোপরা, অপসম, নি, অনুদূর, বি, নি, পড়ি না, এগুলো কিন্তু এক প্রকার কি অব্যয়সূচক শব্দাংশ। একটা টেকনিক, যেহেতু এটা আমাদের এখন নাই, তারপর পরীক্ষায় আসতে পারে, আমরা একটা টেকনিক মনে রাখবো, তাহলে পেয়ে যাবো। ওকে, টেকনিকটা লিখে রাখেন। ওলুক সব শিখাবো। একটা টেকনিক লেখেন, আহা নির্ফি, নস্কে নির, নির ফয়রসিকের আহা নির্ফি, গরহর, গরহর বেবিদের উপহার, উপহারের প্রতি যথার্থ উৎসাহ আছে। এই টেকনিকটা একটা লাইন মনে রাখবেন, আহা সরে হয় আকারে আহা নির্ফি, নস্কে নির, নির ফয়রসকে আহা নির্ফি, গরহর বেবিদের উপহারের প্রতি যথার্থ উৎসাহ আছে। এই লাইনটা ডাইরেক্ট মুখস্থ করবেন। কি করবেন? তাহলে পরীক্ষার হলে পারবেন। যাদের বই আছে টিক দেন। লিখছেন? আচ্ছা, এক পরীক্ষার হলে 4টা অপশন দেখবেন। অপশনের ভিতরে যদি দেখেন এখানে কোন শব্দ প্রথমে আছে, পরীক্ষা দেখলেন গড় হাজির, কি আছে? তার গড় হাজির কোন সমাস? অব্যয়ভাব, মানে প্রথমে গড় আছে। যদি পরীক্ষা দেখলেন হরদম, হরদম কোন সমাস? কারণ প্রথমে কি আছে? হর আছে। আবার পরীক্ষা হলে দেখলেন আহার, আজন্ম, আকাল, এগুলো কি আদিয়া? কি মনে রাখবেন? আকাল, আজন্ম, বুঝছেন? হা দিয়ে মনে রাখবেন কি? আরে না, আকাশ হয় কেমন? কাশ, কাশ মূল শব্দ কি কাশ হয় নাকি? আচ্ছা, হাবাদ। এবার নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বই যে উদাহরণগুলো আছে না, ওইগুলা এই সূত্রের সাথে মিলিয়ে উদাহরণগুলো লিখবেন, তাহলে তো হয়ে গেল। হাবাদ, হাঘর। আচ্ছা, নির দিয়ে কি? নিরহংকার হবে না? অহংকারের অভাব সমান সমান কি? আমি একটা একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন। ফি দিয়ে কি? ফি বছর, ফি বছর, বছর। গড় দিয়ে কি? গড় মিল অথবা গড় হাজির। হর দিয়ে কি? হররস অথবা হরদম। বে দিয়ে কি? বেমানান, বেহায়া বলে না? বেহায়া, বেমানান, বেহায়া, বেমানান। আচ্ছা, বি দিয়ে কি হবে? বিশ্রী, শ্রীর অভাব, তাকে আমরা কি বলি? বিশ্রী। আচ্ছা, উপ দিয়ে অনেকগুলো হতে পারে, কি কি? উপনদী, উপশহর, উপনেতা, উপবউ হবে নাকি? উপবউ হবে? হবে তো, থাকতেও তো পারে। উপপত্নী হবে তো। আচ্ছা, প্রতি দিয়ে কি? প্রতিদিন, প্রতিক্ষণ, হ্যাঁ প্রতিচ্ছবি। যথা দিয়ে কি? যথাবিধি, যথারীতি, যথা। উদ দিয়ে কি হয়? উদ্বেল, উচ্ছৃঙ্খল, উদ দিয়ে লেখেন উচ্ছৃঙ্খল, উদ্বেল, উচ্ছৃঙ্খল, উদ্বেল। অর্থাৎ এই একটা লাইন আপনারা মনে রাখবেন। নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বইয়ে যে উদাহরণগুলো দেয়া আছে, ওগুলো আমরা এটার মাধ্যমে কি পারবো। লিখছেন? দ্রুত 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 লেখা শেষ। কোনটা? যথা, যথারীতি, যথা নিয়ম হবে না? হবো। দ্রুত লেখেন। উপমন্ত্রী। আচ্ছা, লেখা শেষ এটা? একটু, এখন একটু। আচ্ছা, শেষে আমরা বহুব্রীহিটা শিখবো। তার আগে
আমরা আরো একটু আছে, যেমন অব্যয়ভাব সমাসটা শিখলাম, প্রাদি সমাস আর নিত্য সমাস। এবার আমরা দেখি প্রাদি সমাস, আধুনিক ব্যাকরণে নেই কিন্তু আসতে পারে। প্রাদি সমাস একটা টেকনিক দিয়ে মনে রাখেন, প্রগতি প্রবচন প্রভাতে পরিভ্রমণ করে অনুতাপের কাছে গেল, এই টেকনিকটা মনে রাখবেন, কারণ এটার সাথে মিলে যাবে অব্যয়ভাব, এজন্য মনে রাখবেন আলাদা। প্রাদি সমাস নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বইয়ে যা আছে, উদাহরণ কটা লেখেন। প্রগতি প্রবচন, প্রগতি প্রবচন প্রভাতে পরিভ্রমণ করে অনুতাপের কাছে গেল, অনুতাপের কাছে গেল। দেখেন তাহলে প্রগতি কোন সমাস? প্রাদি সমাস। প্রবচন প্রভাত, পরিভ্রমণ, অনুতাপ। 1 2 3 4 এই 5টা উদাহরণ মনে রাখবেন টেকনিকের মাধ্যমে। যদি পরীক্ষায় পুরাতন বই থেকে প্রশ্ন করে, এগুলো সাধারণত আসে না, যদি এসে যায়। তাহলে প্রগতি প্রবচন প্রভাতে পরিভ্রমণ করে অনুতাপের কাছে গেল, এগুলো সব কিসের উদাহরণ? প্রাদি সমাস, কারণ এগুলো অব্যয়ভাব সমাসের সাথে মিলে যেতে পারে। হয়ে গেল। এবার লেখেন নিত্য সমাস। নিত্য সমাস, নিত্য সমাস, নিত্য একটা আধুনিক ব্যাকরণে নেই কিন্তু আসতে পারে। নিত্য সমাস চেনার উপায়, কোন শব্দের মাঝখানে অন্তর অথবা মাত্র থাকলে, কোন শব্দের মাঝে অন্তর এবং শেষে মাত্র থাকলে, কোন শব্দের মাঝে অন্তর, মাঝে কি কোন শব্দের মাঝে অন্তর এবং শেষে মাত্র, এবং পরপদে মাত্র থাকলে, এটা লেখো, বা শেষে মাত্র থাকলে সেটা কিসের উদাহরণ ধরে নিবেন? নিত্য সমাস চেনার উপায়। যেমন যদি আসে কি হবে? ভাষান্তর, কি হবে? যুগান্তর, দেশান্তর। দূরে লেখে যেমন দেশান্তর। দ্রুত লেখেন, কোন শব্দের মধ্যে যদি আপনি অন্তর কথাটা লুকানো থাকে তাহলে সেটা কি? নিত্য সমাস। কোন শব্দের শেষে যদি মাত্র থাকে সেটা কি? নিত্য সমাস। লেখেন যুগান্তর, ভাষান্তর। লিখছেন 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 যুগান্তর, ভাষান্তর, নামান্তর, দেশান্তর। লিখছেন? দর্শন মাত্র, জল মাত্র, কেবল মাত্র, জল মাত্র, দর্শন মাত্র। লিখছেন? দর্শন মাত্র, চরা মাত্র, জল মাত্র। ব্যতিক্রম 2-1টা আছে, যেমন 92, কাল সাপ। কাল সাপ 2টা এই নিয়মের বাইরে তো আছে। দেখেন কাল সাপ 92 যদি আইসা যায় পরীক্ষায়, কাল সাপ 92 ব্যতিক্রম। না, একশেষ দ্বন্দ্ব যদি পরীক্ষা যদি বলে যে আমরা, যদি পরীক্ষা আসে 92, এটা সংখ্যাবাচক দ্বন্দ্ব হবে। যদি অপশনে সংখ্যাবাচক দ্বন্দ্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি দিব? নিত্য। মনে থাকবে। এরপর আরেকটা দিন কি ছিল? আমরা। যদি পরীক্ষায় আমরা আসে ওটা হবে কি? অবশ্যই একশেষ দ্বন্দ্ব। যদি অপশনে একশেষ দ্বন্দ্ব না থাকে তখন কি? এই নিত্য সমাস। কারণ বর্তমানে আধুনিক ব্যাকরণে নিত্য সমাস নামে কোনো সমাস নাই। বুঝতে পারলেন? এখন আমাদের নামাজের বিরতি, নামাজের বিরতির পরে আমরা আবার আসবো বহুব্রী সমাস। ওকে।